নমস্কার। গল্পে গল্পে একান্তে কিছুক্ষণ চ্যানেলে আমি তৃপ্তি আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের সামনে পড়ে শোনাব ফাল্গুনী মুখোপাধ্যায়ের লেখা চলে নীল শাড়ি উপন্যাসটি। এটি আমার প্রথম প্রচেষ্টা। আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগলে বা না লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্প পাঠে কোনো ত্রুটি হলে ক্ষমা করবেন। চলুন আজ শোনাব চলে নীল শাড়ি উপন্যাসটির প্রথম পর্ব। উনিশে পড়ল শর্মিষ্ঠা ঘটক। ধনী বাবা মার আদরের দুলালি, 4 ছেলের পর মেয়েটি, যেমন দেখতে তেমন স্বভাব, এক কথায় সর্বগুণবতী। কিন্তু ওই কিন্তুটা নিয়েই মুশকিল হয়েছে। দাদারা চাই বোনকে বিয়ে পাস করাবে, তারপর বিয়ের ব্যবস্থা, আর বাবা মা চান বিয়ে দিয়ে নিশ্চিন্ত হতে। 4 ছেলের সঙ্গে এই নিয়ে তুমুল তর্ক বিতর্ক বাবা মার। ছেলেরা সবাই বর্তমান যুগের আধুনিক শিক্ষিত এবং বাপের প্রতি শ্রদ্ধা সম্মান রেখেও তর্ক বিতর্ক করতে অভ্যস্ত। আর মার সঙ্গে তো তর্ক চলেই। কিন্তু হলে কি হবে? বাবা মা একটি চমৎকার ছেলের খোঁজ পেয়েছেন। পাত্রপক্ষ থেকে ছেলের বাবা পছন্দও করেছেন। এরকম ছেলে পাওয়া সবসময় সম্ভব নয়। তাই শর্মিষ্ঠার বাবা রাজেনবাবুর এত জেদ বিয়ে দিতে। ছেলের শিক্ষক, বিশেষ ধনীর সুযোগ্য পুত্র এবং নিজেও কৃতবিদ্য। কলকাতায় বাড়ি গাড়ি সবই আছে এবং স্থায়ী বাসও কলকাতায়। তবে দেশে জমিদারিও রয়েছে, মাঝে মাঝে এসে দেখাশোনা করেন। ছেলে ব্যাংক, ইন্স্যুরেন্স ইত্যাদি বড় বড় ব্যাপারে সংশ্লিষ্ট। বাবার মোটরের কারবার আছে। এমন সুন্দর ঘর বর সহজে মেলে না। ছেলের বাবা অবিলম্বে বিয়ে দিতে চান, আর শর্মিষ্ঠা মাত্র ম্যাট্রিক দেবে এবার। তার এত দেরিতে ম্যাট্রিক দেবার কারণ দেশে স্কুলের অভাব। বাড়িতেই পড়াশোনা করছিল। পরে কলকাতায় বাড়ি হবার পর স্কুলে ভর্তি হয়েছে। মাঝে কয়েকটা বছর নষ্ট হয়েছে তার। কিন্তু শর্মিষ্ঠাকে 16 বছরে বলে কেউ বিশ্বাস করবে না, কারণ কলকাতায় এরকম বলা চলে। এখানে 25 বছরে মেয়েকে অনায়াসে 18 বলে চালানো যায়, কিন্তু তাতে 25 বছরটা কমে 18তে আসে না নিশ্চয়ই। শর্মিষ্ঠার সত্যি বয়সটাই তার বাবা মা ভাইদের আলোচ্য বিষয়। বিয়ের বয়স হয়ে গেছে, অতএব মা বাবার আর দেরি করবার ইচ্ছা নাই। কিন্তু ভাইদের মতে 19 বছরে কিছুই এমন বেশি নয় যে এত তাড়াতাড়ি করে বিয়েটাই আগে দিয়ে দিতে হবে। 4 ভাই 1 বোন, অত্যন্ত ভালোবাসে বোনকে। দাদাদের আদরের শর্মিষ্ঠা অত্যন্ত আদুরে হয়ে গেছে। বড় দাদা ডাক্তার, কলকাতাতেই প্র্যাকটিস করে। সে এখনও বিয়ে করেনি, বয়স মাত্র 27। তারপরের ভাইয়ের 25 এবং তারপর 23 আর 21 বছরের দাদা যথাক্রমে এসেছে তার জন্মাবার আগে। ঠিক 2 বছর পরেই জন্মায় শর্মিষ্ঠা। ওরা প্রত্যেকে প্রায় 2 বছর পরপর জন্মেছে। দেশের বাড়িতে তখন ওরা থাকতো সকলে, কারণ শর্মিষ্ঠার বাবা তখনও এতখানা ধনী হতে পারেননি। পরে অবশ্য তিনি বাড়ি গাড়ি করে স্ত্রী পুত্র কন্যাকে কলকাতাতেই এনে রেখেছেন এবং শর্মিষ্ঠা আবার স্কুলে পড়তে আরম্ভ করেছে। বাইরের মাস্টার রাখা হয়নি শর্মিষ্ঠার জন্য। 4 দাদা পালা করে তাকে পড়ায়, আর দাদারা সকলেই ভালো পড়াশোনা করেছে। ছোট দাদা এখনও পড়ছে MA আর ল। ওই ছেলেটাকে উকিল করবার ইচ্ছে রাজেনবাবু, কারণ ছোট ছেলে, তার তর্ক করবার শক্তি অসাধারণ, আর এই বেশি জেদ ধরেছে শর্মিষ্ঠাকে পড়াবার জন্য। তর্কে বাবা মা হেরে যান, কিন্তু তাতে কিছু ফল হয় না। বিয়ের কথা অগ্রসর হয়েই চলেছে। শর্মিষ্ঠার কথা কিন্তু কিছুই বলা হয়নি এ পর্যন্ত। সে ম্যাট্রিক পরীক্ষার জন্য প্রস্তুত হলেও বয়সটা হয়েছে এবং তদনুযায়ী বুদ্ধিও পরিপক্ক হয়েছে। তাছাড়া পল্লীতে কিশোর জীবন কাটানোর জন্য 16 বছরের মধ্যে মেয়েদের বিয়ে দেওয়া একান্ত দরকার। এই অভিজ্ঞতা অর্জন সাধারণ ব্যাপার তার কাছে। বুঝে সে সবই, কিন্তু সে এমন শুভ শান্ত মেয়ে যে বাহিরে তার কিছুমাত্র প্রকাশ নেই। মা বাবার সঙ্গে দাদাদের তর্ক সে শোনে, নিজে থাকে নিরপেক্ষ। অথচ এ যুগে ঠিক এমনটা থাকবার কথা নয়। নিজের বিয়ে সম্বন্ধে ব্যক্তিগত মতামত বলতে শিখেছে আজকালকার বাঙালি মেয়েরা। অবশ্য শর্মিষ্ঠার মতামত কেউ জিজ্ঞাসা করেননি, কারণ মা বাবার কাছে এটা নিষ্প্রয়োজন, আর দাদারা তাকে অতিশয় ছেলে মানুষ ভাবে। ও আবার মতামত কি দেবে? কিন্তু মতামত তার থাকাই স্বাভাবিক এবং আছেও। আপাতত সে ব্যাপারটা উজ্জ্ব থাকে। যে বরটিকে নিয়ে গল্পের শুরু, তার কথাই কিছু বলতে হচ্ছে। তাপস কুমার নাম ছেলেটি, দেখলে চমৎকার। যদিও গায়ের রং শ্যামল,
কিন্তু শ্যামলতার সিরিজে তার অঙ্গে প্রচুর, তার প্রমাণ গ্রামের যাত্রাদলে তাকেই রাম সাজানো হয়েছিল। সে অবশ্য কিছুদিন পূর্বের কথা। তাপস তখন প্রায়ই গ্রামে যেত এবং পল্লী উন্নয়নমূলক নানা কাজ করে, অর্থাৎ করবার মতো বক্তৃতা করে খবরের কাগজে নাম ছাপাবার ব্যবস্থা করত। কয়েক বছরের আগের খবরের কাগজ খুললে তাপসের নাম আপনারা দেখতে পাবেন, হয় সভাপতি, না হয় সেক্রেটারি, না হয় প্রধান অতিথি রূপে শোভা পাচ্ছে। গত যুদ্ধের সময় ওর বাবা মোটর ইত্যাদির ব্যবসায় হঠাৎ খুব ফুলে ফেঁপে উঠলেন। ভদ্রলোক কংগ্রেস সেবক, তবে জেলে কখনো যাননি। অবশ্য জেলে যাওয়া অনেক বড় বড় লোকের সঙ্গে তার প্রগাঢ় বন্ধুত্ব আছে, কিন্তু তখন নিজের কারবারের খাতিরে তাকে সরকারি মহলেও মেলামেশা করতে হতো। তাই প্রকাশ্যভাবে কিছু করে ওঠা সম্ভব হয়নি দেশের মুক্তি সাধনায়। ভারত ভাগ হয়ে দেশ স্বাধীন হওয়ার সঙ্গে সঙ্গে তার রূপ বদলালো। এখন নিজেকে পুরো কংগ্রেসে করে বেশ কেচে গন্ডুস করেছে এবং ব্যবসাটা খুব ভালোভাবে চালিয়ে চলেছেন। এই বাপের ছেলে তাপস, কিন্তু আপনারা অশ্রদ্ধা করবেন না, তাপস ছেলে ভালো। কয়েক বছর পূর্বে গ্রাম উন্নয়ন, ম্যালেরিয়ার বিনাশক, মশক নিবারণ ইত্যাদি অনেক কিছু সে করেছিল। কিন্তু বুদ্ধিমান বাপের ছেলে সে বুঝে দেখলো এরকম চুটকি কাজে না আছে আরাম, না বা আভিজাত্য। জমিদারের ছেলে সে, গ্রামে গিয়ে তু করে একটু ডাকলেই লোক আসে, আর যা সে বলে তারা শোনে আর বাহবা দেয়। খবরের কাগজরা সংবাদ পেলেই প্রায় ছেপে থাকেন বিশেষ এরকম উন্নয়নমূলক কাজের সংবাদ। সুদীর্ঘকালে পরাধীনতার সাপে আর পাপে মানুষের অবস্থায় এমন যে কোথাও কেউ কিছু ভালো একটু করেছে জানতে পারলেই সাদা মানুষের মন আশায় আকণ্ঠ হয়ে পড়ে। কাগজওয়ালারাও তাই আশা করেন, কিন্তু বেশ দেখা যায় এসব কাজের ফল প্রায় ক্ষেত্রেই কিছুই হয় না। শুধু কয়েকটা চতুর লোক নাম ছাপিয়ে নিজেকে জাহির করবার ব্যবস্থা করে নেয়। সেই কাজ তাপস এর মধ্যে করেই ফেলেছে। অতএব কলকাতায় স্থায়ীভাবে কাজ করবার জন্য সে অফিস ফাঁদল। প্রথমেই করল জনবীমা নামে একটা ইন্স্যুরেন্স কোম্পানি, তারপরেই করলো গৃহলক্ষ্মী ব্যাংক। কিন্তু এগুলো ব্যবসাদারি ব্যাপার, বাপের পাকা বুদ্ধি পিছনে আছে, অতএব ঠিক ঠিক চলে যাবে। কিন্তু নিজেকে প্রচার করবার জন্য দেশ কল্যাণকর কিছু করা দরকার। অসুবিধা এই যে ইংরেজ চলে যাওয়ার পর থেকে জেলে গিয়ে নাম কিনবার সুযোগ আর তেমন নাই। বাবা কংগ্রেসি, সে কমিউনিস্ট বা সোশ্যালিস্ট হবে এরকম সুবিধাও তার নাই। বাবা চটবেন, তাই সর্বাগ্রে কয়েকটি জনকল্যাণকর প্রতিষ্ঠানকে মোটা টাকা দিয়ে কোথাও পেট্রন, কোথাও প্রেসিডেন্ট, কোথাও মেম্বার হয়ে পড়ল। মোড়লি করবার ক্ষমতা তার বরাবরই আছে, কাজেই সব স্থানেই অল্প বিস্তর প্রতিষ্ঠা লাভ করতে তার দেরি হলো না। কিন্তু নিজের একটা কিছু না হলে পুরো প্রোপাগান্ডা চালানোর অসুবিধা। তাই অনেক ভেবে আবিষ্কার করলো মানুষের বুভুক্ষুটা অতিরিক্ত রকম বেড়ে গেছে। গভর্নমেন্টও জোরসে গ্রো মোর ফুডের আন্দোলন চালাচ্ছে। তাছাড়া মানুষও নাকি বেশি পরিমাণে জন্মাচ্ছে এখন। এমনভাবে মানুষ বাড়লে পৃথিবীতে স্থান সংকুলন হওয়া কঠিন হয়ে উঠবে, এই কথা কোনো এক বৈজ্ঞানিক সেদিন বলেছেন। তাপস এখনো বিয়ে করেনি, কাজেই পুত্রাদি জন্মাবার আশঙ্কা নেই। কিন্তু বিয়ে করবার জন্যে ঘরে মা আর একমাত্র বোন রুচিরার তাগাদার অন্ত নেই। তাপস কিন্তু ঠিক করে বসল, বিয়ে সে তো করবেই না, উপরন্তু বিয়ে যাতে অনেকে না করে তার জন্য প্রচার করা দরকার। হাজার হাজার নারী পুরুষের দু একজন বিয়ে না করলে কি ক্ষতি হবে বিশ্বের? তাপসের ছোট ভাইটা বিয়ে পড়ছে, সে না হয় বিয়ে করবে। তাপস অবিলম্বে বিবাহ নিরোধিনী সভা করল, রবীন্দ্রনাথের চিরকুমার সভার অনুকরণে। কিন্তু বন্ধু বান্ধব সবাই হাসল, আরও বেশি হাসল রুচি। 17 বছরের বোন ওর, বয়স 17 হলে কী হবে, মোস্ট আপ টু ডেট গার্ল। সত্যি বয়স যাই হোক, তার মা বলেন এই কার্তিকে 15তে পড়বে, কিন্তু 2 বছর হলো সে 15তে পড়ছে না। বরটা নিজেই বিয়ে করবে না, আবারও অনেককে করতে দেবে না, এই রকম সমিতি করেছে শুনে তার হাসবারই কথা। সে একদিন তাপসকে বলল, তার চেয়ে পণ প্রথা নিবারণী সভা করো দাদা, কাজ হবে। ওটাও আমাদের কর্মতালিকার অন্তর্গত রুচি, বোনকে বলল তাপস। তাই নাকি, জানতাম না তো। কিন্তু বিয়ে যারা না করবে তাদের কন্যার প্রশ্ন তো ওঠে না দাদা। না,
কিন্তু সবাই তো আমাদের প্রতিজ্ঞাপত্রে সই করছে না। যারা বিয়ে করবে তারা যাতে পণ না নেয় তার ব্যবস্থা করতে হবে। ও, খুব ভালো কথা দাদা। আর একটা জিনিস করলে হয় না? কি? বহু বিবাহ নিরোধ সমিতি? ঠিক বলেছিস, তবে শিক্ষিত সমাজে ওটা আপনিই উঠে যাচ্ছে। তা অবশ্যই সত্যি। রুচিরা একটু ভেবে আবার বলল, বিধবা বিবাহটা ঠিক মতো চলছে না দাদা। ওটাকে সাধারণভাবে চালাবার চেষ্টা করলে কেমন হয়? ভালোই হয়, ওটাও আমাদের কর্মতালিকায় রয়েছে। আরও আছে ইন্টারকাস্ট, ইন্টার প্রভিন্সিয়াল, ইন্টারন্যাশনাল ম্যারেজ ইত্যাদি সবই। অথচ তোমরা বিয়ে না করবার জন্য প্রতিজ্ঞা করছো। রুচিরার চোখ বড় হয়ে উঠল। হ্যাঁ, তাতে কি? যারা বিয়ে করবে তাদের জন্যই ওসব। আর যারা প্রতিজ্ঞা ভঙ্গ করে বিয়ে করবে তাদের কঠোর দণ্ড দেব আমরা। প্রাণদণ্ড তো দেবার উপায় নেই দাদা। আর কলকাতাতে কোনো সমাজও নেই যে সামাজিক দণ্ড দেবে। তোমার কঠোর দণ্ডটা বড়জোর একসঙ্গে চা বা সিগারেট না খাওয়া, এর বেশি কি আর? হাসল রুচিরা। তাপস কিছু বলতে পারছে না। বোনটা খুবই মুখরা হয়ে উঠেছে। কিন্তু ছোট বোন, কথাগুলো নেহাত বাজে বলছে না। কী বা ওকে বলা যায়? শোনো দাদা, এসব সমিতি করা বাদ দাও। বিয়ে তোমায় করতেই হবে, আর অতি শিগগিরই। মেয়ে আমরা ঠিক করে ফেলেছিস। তাকে দেখলে ওসব বদ মতলব তোমার মিনিট খানেকও আর থাকবে না। খামোকা লোকের কাছে হাস্য সম্পদ হতে যেও না। বাবা মা আমাকে বলতে বলেছেন যেন ওই বিবাহ নিরোধী সভা সমিতির কথা কাগজে তুমি না ছাপাও। তার থেকে ওই কি যেন কোন নগরে যেমন মহাসম্মেলন হয়েছে ওই রকম কিছু বরং করো, কাজ হবে। মেয়ে ঠিক করে ফেলেছিস তোরা? হ্যাঁ, অনেক দিন। তাজ্জব, বিয়ে করব আমি আর মেয়ে ঠিক করলি তোরা? আপাতত এইরকমই লোকাচার চলছে। যদি এরপর স্বাধীন ভারতে সেটা উল্টায় তখন তুমিই তোমার বউ ঠিক করবে। কিন্তু তার আগে তোমাকে এ বিয়ে করতেই হবে। তার মানে জবরদস্তি নাকি? একরকম তাই, কারণ এরকম মেয়ে পাওয়া শক্ত। অবশ্যই তুমি ইচ্ছা করলেই তাকে যে কোনো দিন দেখতে পারো, রবিবার ছাড়া। অর্থাৎ রবিবার দিন দোকান বন্ধ থাকে। সাবধানে কথা বলো দাদা, আমার হবু বৌদি দোকানের জিনিস নাকি। তবে রবিবারে দেখা হবে না কেন? কারণ রবিবার ছুটি, আমার সঙ্গে সে পড়ে। তুমি গাড়ি নিয়ে কাল বিকালে আমাকে আনতে যেও। আমার সঙ্গে তখন যে মেয়েটি থাকবে সে। রুচিরা কথাটা বলে চলে গেল। পরদিন তাপসকে মা বললেন, বিকেলে রুচিকে স্কুল থেকে তুলে আনবি। অর্থাৎ তোমরা যে দড়িগাছাটা আমার গলায় দিয়ে ফাঁসিতে লটকাবে সেটা দেখতে যেতে হবে, কেমন? ওই দড়িতে ফুল গেঁথে দিলেই কিন্তু মালা হয় দাদা, রুচি বলল। মুখরা বোনের কথা শোনা অভ্যাস আছে তাপসে, কিন্তু মার কাছেই ওরকম কথা সে বলতে পারে। আশ্চর্য। মা কিন্তু ও কথাটার দিকে মন না দিয়ে বললেন, যা বলছি শোনো, অলক্ষণে কোদাকা। উনি ভাড়ার ঘরের দিকে চলে গেলেন। মা বেশ গম্ভীর প্রকৃতির এবং বাড়ির শুধু সকলে তাকে সমীহ করে চলে, এমনকি স্বয়ং গৃহকর্তাও পর্যন্ত। তুই বড্ড ফাজিল হয়ে উঠেছিস রুচি, তাপস বোনকে ধমক দিল এতক্ষণে। তা হবে, কিন্তু তাতে কি যায় আসে দাদা? শর্মী অত্যন্ত শান্ত, ঠিক অপরিচিতার মতো। কিন্তু দাদা, সে সত্যি অপরিচিতা। তার মানেটা বুঝবে মালা গলায় দেওয়ার পর। যাই হোক, তুমি আমাকে আজ আনতে যাচ্ছ তো? দেখা যাবে, বলে তাপস বাইরে এলো তার বসবার ঘরে। সকালবেলার এই সমস্ত কথাগুলো হয়তো বন্ধু বান্ধবের সঙ্গে অন্য কথার আলোচনায় ভুলে যেতে পারত সে, কিন্তু দুর্ভাগ্যক্রমে আজ শনিবার এবং প্রায় সব বন্ধুদেরই অফিস আছে। তাছাড়া বিবাহ নিরোধিনী সবার অফিস বসে সন্ধ্যার পর। কিন্তু এলো এক বন্ধু, নাম মনিলাল, বিবাহিত এবং সম্প্রতি একটি পুত্ররত্ন লাভ করেছে, সমবয়সী এবং সহপাঠী তাপসের। মনি যে রে, অনেকদিন পর। ভালো তো? বউ ভালো আছে? তাপস মনিকে শুধালো। ভালো সবাই। সে বসলো এবং চিৎকার করে ডাক দিল, রুচি, ওরে রুচি, রুচিরা। মনিদা এসেছেন মা। বলতে বলতে রুচিরা এসে হাজির সেখানে। প্রণাম করে বলল, বাব্বা, একেবারে ভুলে গিয়েছিলেন মনিতা। বিয়ে করে মানুষ এমন। থাক, এ দেশেই ছিলাম না। চিঠি দিয়ে আত্মীয়তা রক্ষা পোষায় না আমার। ও, তা কোথায় গিয়েছিলেন? বোম্বাই। বোম মানে এখানে আকাশ নয়,
এই ভারতেরই একটা জায়গা। তা যাক, সম্প্রতি খবর হচ্ছে কাকিমা কোথায়? এই তো। রুচিরা বলতে বলতেই তাপসের মা এলেন এবং সস্নেহে শুধলেন, এতকাল কোথায় ছিলি রে মণি? কোনো খবর পর্যন্ত পাইনি। ছিলাম বোম্বাইয়ে, আপনার বৌমা সমেত। সম্প্রতি একটি ছেলে হয়েছে, পরশু তার অন্নপ্রাশন। মণি ওকে প্রণাম করে উঠতে উঠতেই এতগুলো কথা বলে ফেলল। ছেলে কেমন দেখতে হয়েছে মণিদা? ওর মার মতন? কেন, বাবার মতনই বা হলো। আমি কি দেখতে এতই খারাপ নাকি রে রুচি? দেখ, তাই কি আমি বলেছি? ঠিক বাবার মতন হয়েছে, কালো এবং কুচ্ছিত। না জান, আপনি নাকি কালো আর কুচ্ছিত। না মণিদা, সত্যি বলুন কেমন হয়েছে? মাত্র 6 মাসে কাঁচা মাটি, এখনো ডোল লায়নি। কি করে বলবো এখন কেমন হবে? তা ঠিক। রুচিরা চুপ করল। তারপর তাপসের মা কয়েকটি ঘরোয়া কথা শুধুলেন এবং মণিকে বসতে বলে ভেতরে গেলেন। রুচিরাও গেল মণিদার জন্য জল খাবার আনতে, কিন্তু যাবার আগে বলে গেল, দাদা বিবাহ নিরোধ সভা করছে, আপনি তো তার সভ্য হতে পারবেন না, আফসোসের কথা। আর কিছু শুধোবার আগেই রুচিরা চলে গেছে। কাজেই তাপসের পানে তাকালো মণি প্রশ্নের ভঙ্গিতে। তাপস মৃদু হেসে বলল, সত্যি করেছি। কি সেটা? অর্থ আর উদ্দেশ্য দুটিই শোনা দেখি। অর্থাৎ বিয়ে না করবার জন্য প্রোপাগান্ডা করতে হবে। পৃথিবীতে মানুষ অত্যন্ত বেড়েছে, কিন্তু তার জন্য তো কলেরা, বসন্ত, প্লেগ ছাড়াও বর্তমানে সভ্যতা আমাদের অ্যাটম বোম দিয়েছে। এরোপ্লেন, ট্রেন, স্টিমার ঘায়েল হয়েও কম লোক ক্ষয় হয় না। তাতেও কিন্তু পৃথিবীর লোকসংখ্যা স্থানের তুলনায় অত্যন্ত বেশি, তাই খাদ্যাভাব। পৃথিবীর লোক দিন দিন নতুন দেশ তো আবিষ্কার করছেই, খাদ্যও তৈরি করছে ল্যাবরেটরিতে। অভাব সৃষ্টি করে চাহিদা মেটানোই হচ্ছে আধুনিক বিজ্ঞানসম্মত ব্যবস্থা। তা হোক, আমাদের কাজের প্রোগ্রাম সব শোন, তারপর তোর কথা বলবি। বলে তাপস তাদের সমিতির খাতাপত্র বের করে মণিকে শোনাতে আরম্ভ। এর কারণ মণির ব্যক্তিত্ব এবং বুদ্ধি সম্বন্ধে তাপসের ধারণা খুবই উঁচু। মণিকে আর সভ্য করা সম্ভব হবে না, কিন্তু পৃষ্ঠপোষক সে হতে পারে। খানিকটা নীরবে শুনে গেল মণি, তারপর আস্তে আস্তে বলল, রবীন্দ্রনাথের প্রজাপতি নিবন্ধ পড়েছিস? এ ঠিক তার আইডিয়া, তাঁরই, এবং ওই রকমভাবে ব্যর্থ হতে বাধ্য। অনর্থক হাস্য সম্পদ হোসনে তাপস। আমি তাই বলছিলাম, বলে রুচিরা চা ইত্যাদি নিয়ে এলো। মণি বলল, এতটুকু বুদ্ধি যার আছে সেই কথা বলবে। তাছাড়া কাগজে বিজ্ঞাপন দেখলাম তুই জনবীমা ইন্স্যুরেন্স খুলেছিস। জন না থাকলে বিমা করবে কে? গৃহলক্ষ্মী না থাকলে ব্যাংকই বা কার জন্য? ওরকম নাম দিলি কেন? আমরা বিয়ে করব না বলে পৃথিবীর আর কেউ বিয়ে করবে না এমন তো কথা নয়। করবে অধিকাংশ লোকই। 10% জন বিয়ে না করে জনকল্যাণমূলক কাজে আত্মনিয়োগ করে, তার জন্যই এ চেষ্টা আমাদের। তাপস বলল, তার জন্য সংঘ সমিতির দরকার হয় না। পৃথিবীতে বিস্তর কুমার কুমারী এমনিতেই আছে আর থাকবে। এদেশে আধুনিক শিক্ষিতা মেয়েদের তো প্রায়ই কুমারী থাকতে হচ্ছে। কেন যে বিয়ে করে না তারাই জানে। বিশ্বকবি কেটে বলেছেন, এ ওয়াইফ ইজ এ গিফট বেস্টোড আপন ম্যান টু রিকনসিল হিম টু দ্য লস অফ প্যারাডাইস। জীবনে বোধহয় একটা অপূর্ব সম্পদ। চণ্ডীতে প্রার্থনা করা হয়েছে, ভার্যাং মনোরমাং দেহি মনোবৃত্তানু সারিণী। মনোরমা ভার্যা দাও, যে ভার্যা আমার মনোবৃত্তির অনুসরণ করবে। পত্নীর জন্য এমন সুন্দর আর সংক্ষিপ্ত প্রার্থনা আর কোনো ভাষায় আছে কিনা আমার জানা নেই, কিন্তু মনোবৃত্তির অনুসরণকারিণী বধূ যে কী বস্তু তা বিয়ে করে বুঝেছি। পরোক্ষে আপনি বৌদির গুণগান করছেন কিন্তু মণিদা। রুচি বলল, হ্যাঁ, গুণ থাকলে সেটা গান করা অন্যায় হয় না, শুনতেও আপত্তি থাকা উচিত নয়। তোর বৌদির সত্যি গুণ আছে। বেশ বেশ, শুনে আমরা সবাই খুশি হলাম। আগে ভাবতাম রূপই শুধু আছে তার। ইদানিং ছেলে হওয়ার পর রূপের অত্যধিক প্রখরতা কমে গেছে রুচি। ঠিক পেট্রোম্যাক্সের বদলে প্রদীপের মতো হয়েছে। কিছুটা কাজলে কালিতে মলিন, কিছুটা পেতলের রঙে ঝকঝকে আর তেলে চকচকে। না, পেতলের নয় সে, একান্তই মাটি। মূল্য নাই বলে অমূল্য। কিন্তু থাক তার কথা এমন। এখন পরশু গিয়েই দেখবি তোরা। কাকাবাবু কখন ফিরবে রুচি? তাকে বলতে হবে তো। তিনি ফিরবেন 4-5 দিন পরে। তখন তোমার খোকার ভাত চুকে যাবে।
কোথায় গেছেন তিনি? দেশের জমিদারিতে। কিছু বাস্তুহারাকে যদি বাস করানো যায়, তারই জন্য দেশে গেছে। খুব ভালো কথা। তাপস, জনকল্যাণ সত্যি যদি কিছু করতে চাস তো এই দিক দিয়ে কর না। বিবাহ নিরোধের ব্যাপার নিয়ে বহু লোক বহু কিছু করেছেন। ওটা পুরনো আর প্রয়োজনীয়। বিয়ে মানুষ করবি, না করলে করবে ব্যভিচার। তার থেকে বিয়ে করা ঢের ভালো। আর সন্তানকে যদি আমরা ঠিকমতো লালন করতে পারি তো সে হয় দেশের শ্রেষ্ঠ সম্পদ। পৃথিবীতে মানুষ বেশি হওয়ার ভাবনা করার চাইতে নিপীড়িত মানবের দিকে চোখ ফেরা। মানুষ অত্যধিক হওয়ার জন্যই মানব সমাজ আজ নিপীড়িত। এ কথা ঠিক নয় তাপস, মনি জোরালো গলায় বলল। মানুষের আজকাল দুঃখের মূলে আছে কয়েকটা মানুষের স্বার্থান্ধতা, ক্ষমতালোভী মন, সংকীর্ণ স্বজাতি প্রীতি, সংস্কার, ধর্মান্ধতা। তার উপরে আছে অপরীক্ষিত আর অর্বাচীন রাজনীতি, যার আওতায় বিশ্বের মানুষ বিরক্ত হয়ে পড়েছে বিচিত্র নেশনে। অখণ্ড মানুষ হিসাবে তারা একত্রিত হতে পারছে না। অথচ মজা হচ্ছে যে মানুষের অখণ্ডতার জন্য, শান্তি, নিরাপত্তার জন্য, সৌভাত্র আর সদিচ্ছার জন্য অসংখ্য মানুষ পুঁথি লেখে, বক্তৃতা করে, সভা সমিতি বসায় আর প্রচারের ঢাক পেটাতে থাকে। কারণ ঠিক বক্তৃতার মতো শোনাচ্ছে তোরটাও। তারপর শেষে বলল, তা হোক। এর কারণ হচ্ছে মানুষ ভুলতে পারে না সে মূলত মানুষ। অন্যায় করেও যে ভাবছে অন্যায় সে করেছে, তাই নিজেকে সমর্থন করতে সে রাজনীতি বা ধর্মনীতির আশ্রয় নিচ্ছে। নশ্বর হিসাবে কিংবা ইজম হিসাবে অথবা অন্য কিছুর অছিলায় মানুষ এড়াতে চাইছে তার অপরাধের গুরুত্ব। কিন্তু তার অন্তরাত্মায় জাগ্রত যে ভগবান, তিনি নিত্য শুদ্ধ আর বিবেকী, তাকে ফাঁকি দেওয়া যায় না। আধুনিক যুগে যে কোনো মানুষ তাই রাজনীতি, সমাজনীতি বা যে কোনো নীতিতে যতই প্রতিষ্ঠাবান হন, নিজের আত্মার কাছে তিনি যে অপরাধী তা তিনি নিজের অজ্ঞাতেও স্বীকার করেন। কিন্তু এর থেকেও মারাত্মক ব্যাপার আছে মানুষের রাজ্যে। কি সেটা? তারপর শেষে শুধালো। সংখ্যা কম হলেও এরা বড্ড বেশি মারাত্মক। কারণ এরা থাকেন খ্যাতির উচ্চতম শিখরে, যেখানে সাদা মানুষ পৌঁছাতেই পারে না। এরা হলেন যুগদেবতা, আন্তর্জাতিকতাবাদী এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। আপনাকে এমন এক জায়গায় তোলেন এরা। অবশ্য সাদা মানুষই তোলে, কারণ সাদা মানুষ মূলত অতিশয় স্থূলবুদ্ধি বিশিষ্ট আর উচ্ছ্বাসপরায়ণ। তাই তারা গোড়ায় বোঝে না যে যাকে তুলবে সে আকাশের দেবতা নয়, খড়কুটো ভুসির ওপর রং দেওয়া মূর্তি। তাতে খাঁটি মাটিও বেশি নয়। কিন্তু তোলা যখন হয়ে যায় তখন দেবীর উচ্চাসনে উপবিষ্ট নেই নরদেবতা। নিজেকে সত্যিকার দেবতারূপে চালাবার জন্য সাদা মানুষকে জবাই করতে তিলমাত্র কুণ্ঠিত হন না। জগতে এ দৃষ্টান্ত অসংখ্য না হলেও যে কটা আছে, পৃথিবীর মানুষের আত্মনাদ তাদের জন্য কম দায়ী নয়। নিজের খ্যাতিকে অক্ষুণ্ণ রাখার জন্য এরা সাধারণকে অবজ্ঞা করেই ক্ষান্ত হন না, উৎসন্ন করতেও প্রস্তুত থাকেন প্রয়োজন হলে। কিন্তু থাক এসব কথা এখন, আমাকে আরও 2-3 জায়গা যেতে হবে। তোরা সবাই যাবি তাহলে? কেমন? বিকালে গাড়ি নিয়ে বেরোলো তাপস। রুচিরাকে তুলে আনবার ইচ্ছাটা কেমন যেন তীব্র হয়ে উঠেছে। না গেলে সে স্কুলে আটকে থাকবে। দাদা হয়ে এটা দেখা কি তাপসের উচিত? গাড়িখানা নিয়ে তাপস বেরোলো স্কুলের দিকে। রাস্তায় অত্যন্ত ভিড়। বাস্তুহারা ব্যাপারে কলকাতায় জনসংখ্যা ঘন্টা ঘন্টায় বেড়ে চলেছে। গিজগিজ করছে লোক একেবারে ফুটপাতে। ট্রাম, বাস, রিক্সা, ট্যাক্সির ফাঁকে সাইকেল, মোটরসাইকেলও কম নেই। কিন্তু তাপস ভালোই গাড়ি চালাতে পারে। কয়েকদিন বেশ তাণ্ডব গেল কলকাতায় আর আশেপাশে। হত্যা, লুণ্ঠন, নারীহরণ নিত্যকার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এই যুগে। মানুষের জীবনের মূল্য ছাড়পোকা জীবনের থেকেও কমে গেছে যেন। কিন্তু আজকালকার মানুষের মুখে শান্তি আর সৌভাত্রের কথা, বিশ্বপ্রেমের বুলি বেশি শোনা যায়। মনিনার কথাগুলো বলছিল, মন্দ নয়। ভাবতে ভাবতে গাড়ি চালাচ্ছিল তাপস। কিন্তু কি হবে গিয়ে? কোনো একটা মেয়েকে দেখবার জন্য তাপসের মতো কাজের লোকের এতখানি সময় নষ্ট করা উচিত হবে না। কিন্তু উপায় কি? না গেলে রুচিরা স্কুলে আটকে থাকবে। আর দেখেই বা এলো তাপস একটা মেয়েকে। রুচিকে খুশি করা, মা বাবার মনেও দুঃখ না দেওয়া, দুটো কাজই হবে। রুচি বলেছে তার সঙ্গে তাপসের কোনো পরিচয় সে করাবে না। কিন্তু পরিচয় করিয়ে দিলে ক্ষতি কী ছিল? না, দরকার নাই। মেয়েটি হয়তো জানে যে রুচিকে আনতে যাবার অছিলায় তাপস ওই মেয়েটিকে দেখতে যাচ্ছে। বিয়ে যখন সে করবেই না, তখন অনর্থক ওর সঙ্গে পরিচয় করে লাভ কি? মনে মনে এইসব কথা ভাবছিল তাপস।
অর্থাৎ কিছুই ঠিকমতো ভাবছিল না। কতকগুলো এলোমেলো চিন্তায় আলোড়িত হচ্ছিল ওর মস্তিষ্ক। গাড়ি জোরে চালানো সম্ভব নয় আজকাল, রাস্তায় অত্যন্ত ভিড়, বিশেষ করে বিকেলের দিকে। কিন্তু কেমন যেন উত্তেজিত হয়ে রয়েছে তাপস, অথচ কোনো কারণ তো নেই। ভাবি বধূকে দেখতে যাচ্ছে, এ কথা সে বিশেষ করে ভেবেছে বলে মনে পড়ে না। এমনকি পোশাকটাও বদল করেননি, কিন্তু পোশাক বদল করবার কোনো দরকারই নেই। ভালো পোশাক পরেই থাকে সে সারাদিন। গোপদারি তো সকালেই পরিষ্কার করা অভ্যাস। তবু ভাবি বধূকে দেখতে যাবার সময় তরুণ মনে যে অভিপ্সা জাগে, তাপসে সেরকম কিছু জাগেনি। কিন্তু এখন এই রাস্তায় বেরিয়ে তার যেন কেমন উত্তেজনার ভাব আসছে। নিজেকে সমৃদ্ধ করতে চেষ্টা করলো তাপস। না, বিয়ে যখন সে করবেই না, তখন উচ্ছ্বসিত হওয়ার কোনোই কারণ নেই। ওই যেমন দুপাশের ফুটপাতে অসংখ্য নারী চলেছে, ওদের সম্বন্ধে কোনো আগ্রহ নেই তাপসের। ঠিক অমনিভাবেই সে স্কুলের কম্পাউন্ডেও ঢুকবে, রুচিকে গাড়িতে তুলে নেবে এবং শটান চলে আসবে। রুচির সঙ্গে যে মেয়েটা থাকবে, রুচি বলেছে সেই সে হোক গে। তার সম্বন্ধে কোনো কৌতূহল প্রকাশ করবে না তাপস, এমনকি পরিচয়ও করবে না বোনের বন্ধু হিসাবে। তাপস মনে মনে সব ঠিক করে গাড়ি চালালো জোরে, বেশ খানিকটা রাস্তা বাড়ি থেকে। অভিজাত কুলে ভর্তি হবার জন্য এতক্ষণা দূর হয়েছে, নইলে বাড়ির আশেপাশেই মেয়ে স্কুল রয়েছে 2-3টা। কিন্তু এখানে পরে বড় বাড়ির লোকের মেয়েরা, মোটরে চড়ে যারা স্কুলে আসে। অবশ্য 2-1টি মধ্যবিত্ত ঘরের মেয়েও পড়ে, কিন্তু তাদের বাড়ির কাছে এবং স্কুলের নিজস্ব মোটর বাসও আছে, তাতেও যাওয়া আসা করে। প্রকাণ্ড উঠোন স্কুলের সামনে, সোজা রাস্তাটা উঠানে মাঝখান দিয়ে গিয়েছে 3তলা স্কুল বাড়ি পর্যন্ত। রাস্তার দুধারে পাইন বিথি, আকাশ ছোঁয়া গাছগুলো লম্বা পাতার আঙুল দিয়ে যেন অবিশ্রাম হাতছানি দিচ্ছে বাইরের বড় রাস্তার পথিকদের সুন্দরী তরুণীর সমারোহ দেখবার জন্য। তাপসের মনে হঠাৎ এই ভাবনা জেগে উঠল, পাইন গাছের পাতায় দোল খেয়ে কিন্তু সুন্দরী তরুণী মেলা শেষ হয়ে গেছে, অর্থাৎ স্কুলের ছুটি অনেকক্ষণ হয়ে গেছে এবং যে যার বাড়ি চলে গেছে। শুধু গাড়ির জন্য অপেক্ষা করে বসে আছে রুচিরা, আর তার কাছে একটি মেয়ে, অত্যন্ত ফর্সা রং, পরনে রক্তাম্বর। রুচিরা কথা বলছে তার সঙ্গে। ওইটাই তাহলে? তাপস গাড়ি ব্রেক কষতে কষতে এক চোখ দেখে নিল, কিন্তু ওদের থেকে অল্প একটু দূরে একটা পাইন গাছের গুড়িতে ভর দিয়ে আকাশপানে তাকিয়ে আছে নীল শাড়ি পরা অপর একটি মেয়ে। তার পানেও চোখ পড়ল তাপসে, বরং বেশি করে চোখ দুটো ওই দিকেই টানল। কে ও? দাদা এসে গেছে? আচ্ছা ভাই, তাহলে এই শুনছিস রে? রুচি দূরে নীল শাড়ি পরা মেয়েটিকেই ডাক দিল কিনা ঠিক বুঝতে পারল না তাপস। থাম রুচি, গাড়ির ইঞ্জিনটা একটু দেখতে হবে। নেমে পড়ল তাপস। গাড়ি খারাপ হয়েছে নাকি দাদা? কি হয়েছে দেখি বলে মোটরের সামনে এসে ইঞ্জিনের ঢাকনা খুলল তাপস। ঠিক সামনেই সেই নীল শাড়ি পরা মেয়েটি। তাপস ভালোই দেখতে পাচ্ছে তাকে, হাতে বই খাতা নিয়ে অপেক্ষা করছে, হয়তো বাড়ির জন্য। সারাদিনের ক্লান্তিতে শুকিয়ে গেছে মুখখানা, মাথার চুলগুলো এলিয়ে রয়েছে। শাড়ি ব্লাউজ খুব ভালোভাবে বিন্যস্ত নেই, বোঝা যায় কাউকে দেখার জন্য প্রস্তুত হয়ে অপেক্ষা করছে না। পক্ষান্তরে সেই লাল শাড়ি পরা মেয়েটি বেশ সংযতে বেশা এবং সপ্রতিভ। রুচিরার সঙ্গে হেসে কথা বলছে সে। তাপস তাকেও আরেকবার দেখে নিল, তারপর বোনকে বলল, আয় উঠে। আসি রে শর্মি, আসি ভাই। নীল শাড়ি পরা মেয়েটি করুণ নয়নে শুধু তাকালো, আর লাল শাড়ি পরা মেয়েটি বলল, আয়, আবার পরশু দেখা হচ্ছে। হ্যাঁ, যদি বেঁচে থাকি বলে গাড়িতে উঠল রুচি। তাপস শব্দ করে গাড়ির দরজাটা বন্ধ করে স্টিয়ারিংয়ে বসল। আশা ছিল যদি শব্দে ওই মেয়েটি একবার তার পানে তাকায়। না, তাকালো না মেয়েটা। তাপস মিনিট 2-এর বেশি সেখানে রয়েছে, কিন্তু আশ্চর্য, মেয়েটার চোখের সঙ্গে চোখ মিলল না তার। সে যেন ইচ্ছে করেই তাপসের দিকে চাইল না। কীরকম ক্লান্ত, বিষণ্ণ হয়ে রয়েছে, তবু কত সুন্দর, আর কি মিষ্টি মুখখানা। চোখ দুটো সামনের দিক থেকে কেমন দেখতে পেল না তাপস, তবু মনে হলো ও অপরূপা। কিন্তু ও যেমনই হোক, তাপসের কি দরকার ওকে নিয়ে? লাল শাড়ি পরা মেয়েটিকেই তার ভাবি জীবনের সঙ্গে গ্রন্থিবদ্ধ করবার জন্য আয়োজন চলছে। না, তাপস এই চক্রান্তে পড়বে না নিশ্চয়।
বিয়ে সে করবেই না, তা মেয়ে যেমনই হোক। লাল শাড়ি পরা মেয়েটি অবশ্যই সুন্দরী এবং সাবলীল। ওই সামান্য সময়টুকুর মধ্যেই বুঝেছে তাপস। কিন্তু বিয়ে যখন সে করবেই না, দেখলেই তো দাদা, তোমার কথা মতো পরিচয় করালাম না আমি। অনেক ধন্যবাদ তোকে, কথাটা রেখেছিস। আজকের মতো এখানেই শেষ হলো ফাল্গুনী মুখোপাধ্যায়ের লেখা চলে নীল শাড়ি উপন্যাসটির প্রথম পর্ব। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আপনাদের সকলকে ধন্যবাদ।